লাইট মিউট করে দিয়েছি। প্রথমে একবারে প্রথম পৃষ্ঠায় পরিমাপ কি? পরিমাপ কি? যদি আসে পরীক্ষা পরিমাপ কি? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। একবারে প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা দেখো, যারা ক্লাস করেছো আগে তাদের জন্য তো সুবিধা, আর যারা করনি নতুন তারাও দেখো। এখন তো আর প্রত্যেকটা লাইন রিপিট করা সম্ভব হবে না, যেগুলো প্রশ্ন হয় সেগুলো। পরিমাপ কি? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। পেজ কত দেখছ? এই তো অঘারাম নাম্বার 1, প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা, প্রথম প্যারাটা দেখো। নামও লিখছি চ্যাপ্টারে, বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপ। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং এটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। এটা তো তোমরা সবাই জানো, বিজ্ঞানের সংজ্ঞাটা লিখেও দিয়েছিলাম এর আগে আমি। বইয়ে যেটা আছে হুবহু এটা দিলেও হবে। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ কয়টি? বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ 8টি। প্রশ্নগুলো কিভাবে হয়? এইভাবে হয় নাকি? ইনশাআল্লাহ। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ কয়টি? উত্তর 8টি। প্রশ্নে এরকম থাকবে, আর উত্তরের জায়গাটা ফাঁকা দেওয়া থাকবে। ফাঁকা জায়গায় তুমি কি লিখবে? 8টি। ফাঁকা জায়গায় কি লিখবে? তুমি 8টি লিখবে। বুঝে আসছে? পরীক্ষণ পদ্ধতির ধাপ কয়টি? পরীক্ষণ পদ্ধতির ধাপ কয়টি? 7টি। মোতাহার, হ্যাঁ 7টি। মোতাহার অ্যান্সার দিয়েছে 7টি, শুধু 7টি লিখে দেবে। কেমন? যদি প্রশ্ন হয় পরীক্ষণ পদ্ধতির ষষ্ঠ ধাপের নাম কি, বা পরীক্ষণ পদ্ধতির ষষ্ঠ ধাপ কোনটি? হ্যাঁ, শুধু প্রশ্নের উত্তরটা লিখতে হবে। শুধু উত্তরটা লিখতে হবে, প্রশ্নের শুধু উত্তরটা লিখলেই হবে। তাহলে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ হচ্ছে 8টি, পরীক্ষণ পদ্ধতির ধাপ 7টি। জিকে কি কর্ম বাক্যে না কি লিখছে এটা বোঝা যায় না, কি উল্টা পাল্টা টেক্সট করছে। আচ্ছা, তাহলে পরীক্ষণ পদ্ধতির ষষ্ঠ ধাপের নাম কি? উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। আসবে পরীক্ষণ পদ্ধতির ষষ্ঠ ধাপের নাম কি লিখবা? উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। পরীক্ষণ পদ্ধতির ষষ্ঠ ধাপের নাম কি?
পরীক্ষণ পদ্ধতির ষষ্ঠ ধাপ কোনটি? উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। পরীক্ষণ পদ্ধতির ষষ্ঠ ধাপ কোনটি? উপাত্ত বিশ্লেষণে সিদ্ধান্ত গ্রহণ। এতটুকু লিখে দিলেই হবে, এইভাবে উত্তরগুলো দিবা। প্রশ্নগুলো তো লিখতে হবে না, তোমাকে প্রশ্ন তো দেয়াই থাকবে, প্রশ্নের ভিতরে উত্তর দিতে হবে, বুঝছো? মনে করো বোর্ডটা একটা খাতা, বোর্ডটাকে তুমি প্রশ্নটা মনে করো, সেখানে প্রশ্ন লেখা আছে, শুধু উত্তর লিখে দেবে ফাঁকা জায়গায়। প্রশ্ন উত্তর কিভাবে করতে হয় এই পদ্ধতিগুলো লিখতে পারো। আমি তো এর আগেও পড়িয়েছি, এগুলো তো এর আগেও পড়িয়েছি তোমাদের। তারপরে যদি প্রশ্ন আসে যে পরীক্ষণ পদ্ধতির সপ্তম ধাপের নাম কি? পরীক্ষণ পদ্ধতির সপ্তম ধাপের নাম কি, বা সপ্তম ধাপ কোনটি? কি হবে? না না, ফল প্রকাশ তো হচ্ছে পরীক্ষণ পদ্ধতি বলেছি। হ্যাঁ, পরীক্ষণ পদ্ধতি হলো ফল প্রকাশ। যদি বৈজ্ঞানিক পদ্ধতি হয়, বৈজ্ঞানিক পদ্ধতির সপ্তম ধাপ কি হবে? বৈজ্ঞানিক পদ্ধতির সপ্তম ধাপ সম্ভাব্য ফলাফল গ্রহণ না না বা বর্জন। সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন। অনুমিত সিদ্ধান্ত গ্রহণ মানে হচ্ছে তুমি অনুমান করে নিলে যে এটা হতে পারে। পানির অভাবে চারা গাছ মারা যায়, এটা একটা অনুমিত সিদ্ধান্ত। তারপর তুমি এটাকে পরীক্ষা করে দেখবে এটা সত্য না মিথ্যা। অনুমিত সিদ্ধান্ত, এটা অনুমান করে বলা। ঠিক আছে, ব্যাপারটা মনে হয় বোঝে নাই। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে বেশি বেশি। পরিমাপের একক কি, এটা দরকার আছে। পরিমাপের একক কি বা কাকে বলে, এটা উত্তরটা দাও দেখি। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার জন্য একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে আদর্শ হিসেবে ধরা হয়। এই আদর্শ অংশের পরিমাণই হলো পরিমাপের একক। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার জন্য একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে আদর্শ হিসেবে ধরা হয়। এই জানা আদর্শ অংশের পরিমাণই হলো পরিমাপের একক। দেখো 4 নম্বর পৃষ্ঠায় যে হেডিংটা দেয়া আছে, এখানে দেয়া আছে, বুঝতে পেরেছ? এটা তো মুখস্থ থাকার কথা এতদিনে তোমাদের, আমি যে লিখে দিয়েছিলাম এটা এতদিনে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, মুখস্থ করো নাই? যারা নতুন তারা খুঁজে পেয়েছো পরিমাপের একক কাকে বলে, এই সংজ্ঞাটা পরিমাপের একক কাকে বলে এই সংজ্ঞাটা খুঁজে পেয়েছো যারা নতুন? আর পুরোনাদের তো মুখস্থ হয়েছে ধরে নিলাম। অদ্রিতা আফরিন খান কান্না করে কেন? বোঝে না ক্লাস? আচ্ছা, বোঝে, ক্লাস বোঝে তো মনে হচ্ছে কান্না করবে। পড়ো নাই, বাসা পড়ো নাই? ক্লিয়ার? পরিমাপের একক কাকে বলে
একটু পরে মুখস্থ ধরবো কিন্তু। ইউ আর নট ক্রাইং, ঠিক আছে। মুনতাসির চৌধুরী, মুনতাসির চৌধুরী বুঝতে পেরেছ পরিমাপের একক কাকে বলে? মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে? কি দিবা? সংজ্ঞাটা কি দিবা? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করার জন্য একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে আদর্শ হিসাবে ধরে নিতে হয়, জানা এই আদর্শ অংশের পরিমাণই হচ্ছে পরিমাপের একক। এইভাবে দিলেই হবে, এইভাবে দিলে 1 নম্বর পাবা, আর উল্টা পাল্টা লিখলে ক্রস পাবা, ঠিক আছে? ক্রস। মৌলিক একক, যৌগিক একক, হ্যাঁ এখান থেকেও সংজ্ঞা আসে। মৌলিক একক কাকে বলে, যৌগিক একক কাকে বলে, ঠিক না? মৌলিক একক কি? যে একক স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ, যা অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, তাকে বলে মৌলিক একক, সংক্ষিপ্ত। আর আমি একটু লিখে দিয়েছিলাম ডিটেলস। মৌলিক একক কাকে বলে? যে একক স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ, যা অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, তাকে বলে মৌলিক একক। যেমন দৈর্ঘ্যের একক মিটার, এটা একটা মৌলিক একক, তাই না? আর যৌগিক একক কি? যৌগিক একক হচ্ছে একটা সমন্বিত একক, যে একক 2 বা ততোধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত, তাকে যৌগিক একক বলে। অর্থাৎ যে একক স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ, নিরপেক্ষ নয়, যা 2 বা ততোধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত, তাকে যৌগিক একক বলে। এত কিছু না লিখতে পারলে অ্যাটলিস্ট এতটুকু লিখবে, যে একক 2 বা ততোধিক মৌলিক একক থেকে প্রাপ্ত বা 2 বা ততোধিক মৌলিক এককে লাভ করা যায়, তাকে বলে যৌগিক একক। যেমন আয়তন, আয়তনের একক কি? ঘনমিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মিলে আয়তন। তার 3টা মৌলিক এককের সমন্বয়ে এই আয়তনের এককটা আমরা পেয়েছি। বুঝে আসছে? বুঝো নাই? এইটা একটা মৌলিক, এইটা একটা মৌলিক, এইটা একটা মৌলিক। 3টা মৌলিক এককের গুণফলেই হচ্ছে আয়তন, অর্থাৎ ঘনমিটার। আয়তন একক কি? ঘনমিটার। বুঝতে পারতেছো আমার কথা? আমার কথা বোঝা যাচ্ছে? সব মনমরা হয়ে বসে আছো দেখি। মনমরা হয়ে বসে আছে। তাহলে মৌলিক একক কি? মৌলিক একক হচ্ছে যে একক স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ, যা অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, তাকে বলে মৌলিক একক। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কি লিখছে একদম কমেন্টসে, স্যার আমাদেরকে খালি জ্ঞানমূলক আসবে। হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্নই আসবে। এক কথায় উত্তর, সহজ কথা, একটা লাইনে লিখে দিবা। মৌলিক একক, যৌগিক এককের সংজ্ঞা লিখে দেন প্লিজ। এটাকে লিখে দেব? লিখে দিয়েছিলাম এর আগে, লিখে দিতে হবে।
পরিমাপের যে একক স্বাধীন স্বয়ংসম্পূর্ণ নিরপেক্ষ, তা অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, তাকে মৌলিক একক বলে। যে বলেছিলে লিখে দেন, এই জন্য লিখে দিলাম। আর যৌগিক একক কি? পরিমাপের যে একক স্বাধীন স্বয়ংসম্পূর্ণ নিরপেক্ষ নয়, যা দুই বা ততোধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত, তাকে যৌগিক একক বা লব্ধ একক বলে। যেমন আয়তনের একক। এগুলো আমি আগেও লিখে দিয়েছিলাম, আমি এগুলো। যে প্রশ্ন করেছিলে বুঝতে পেরেছো? যে লিখে দিতে বলেছো তার জন্য লিখে দিলাম। সাথে সাথে পড়লে হয় কি আরো আরো বেশি পড়ানো যায়। তার স্বয়ংসম্পূর্ণ এরপর কি লিখেছে? আচ্ছা মুখে বলে দিচ্ছি আমি। মৌলিক একক পরিমাপের যে একক, কি বোর্ড কি দেখা যায় না?
এবার দেখতে পাবেন একটু সরে ছিল। দেখো মৌলিক একক পরিমাপের যে একক স্বাধীন স্বয়ংসম্পূর্ণ নিরপেক্ষ, তারপর একটা ড্যাশ দিয়েছি, যা অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় তাকে মৌলিক একক বলে। একটা উদাহরণ দিতে পারো, যেমন দৈর্ঘ্যের একক মিটার একটি মৌলিক একক। যৌগিক একক যেমন দিতে পারো দৈর্ঘ্যের একক মিটার, যেমন দৈর্ঘ্যের একক মিটার একটি মৌলিক একক। আমি লিখে দিই। তারপর যৌগিক একক পরিমাপের যে একক স্বাধীন স্বয়ংসম্পূর্ণ ও নিরপেক্ষ নয়, যা দুই বা ততোধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত, তাকে যৌগিক একক বা লব্ধ একক বলে। যৌগিক এককের আরেকটা নাম আছে লব্ধ একক। যেমন আয়তনের একক ঘনমিটার হলো একটি যৌগিক একক যা তিনটি মৌলিক এককের সমন্বয়ে গঠিত। আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এবার নিশ্চয় বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? বুঝতে পারলে বলো। ক্লিয়ার? ক্লিয়ার? যে প্রশ্ন করেছিলে অল ক্লিয়ার, ঠিক আছে। নিরপেক্ষ মানে কোনো কিছু দ্বারা প্রভাবিত নয়। বাংলা শব্দের অর্থগুলো স্টুডেন্টরা এত বাংলা কম বোঝে, বাংলা উইক। নিরপেক্ষ হচ্ছে কোনো কিছু দ্বারা যা প্রভাবিত নয়। উচ্চতা, হ্যাঁ, উচ্চতা শুধু উচ্চতা যদি বলে এটা মৌলিক একক। তিনটা মৌলিক একক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমন্বয় হচ্ছে আয়তন। ওকে অলরাইট, নেক্সট আমরা চলে যাই এসআই এককে চলে যায়। আচ্ছা মৌলিক একক কয়টা? মৌলিক একক হচ্ছে 7টি। মৌলিক একক কয়টি? 7টি। মৌলিক একক 7টি এবং এগুলো মনে রাখতে হবে কোন 7টি এককের নাম। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল। এগুলো মৌলিক একক। এই 7টা মৌলিক একক কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। আলোক উজ্জ্বলের একক কি? ক্যান্ডেলা। যৌগিক এককের কোনো হিসাব নাই। তাহলে মৌলিক একক কয়টা? 7টা। কি কি বলতে পারবা? লিখে যান। এগুলো কি লিখে দেওয়া হয় নাই? এগুলো কি লিখে দেওয়া হয়নি আগে? লিখে দেওয়া হয়েছে, লিখে দিচ্ছি।
দেখো এর ভেতরে 7টা মৌলিক একক আছে, লিখে নিতে পারো, এটা একটা কৌশল। 7টা মৌলিক একক মনে রাখার একটা কৌশল। ভোরের প্রদীপ, দিনের আলো। লিখে দিয়েছি শততা, শতের সময়ের একক, সময়ের একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ড লিখে ব্র্যাকেটের ভিতরে প্রতীকটাও লিখে দিয়েছি এস। তারপরে ততে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহের একক হল অ্যাম্পিয়ার, ব্র্যাকেটে এ। 3 নম্বরে দেখো তাপমাত্রার একক, দেখো উপরে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, প্রতীক হচ্ছে কে, ব্র্যাকেট লিখে দিয়েছি। 4 নম্বরে ভোরেতে ভরের একক, ভরের একক কিলোগ্রাম, ব্র্যাকেটে লিখে দিয়েছি কেজি। তারপরে 5 নাম্বার দেখো প্রদীপের পথে পদার্থের পরিমাণের একক হলো মোল, MOL লিখে দিয়েছি। দিনের দতে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আলোতে আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা, আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা। বুঝতে পেরেছেন আপনারা? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, MOL লিখে দিয়ে রাখছি, MOL দেখো লিখে দিয়েছি, তুমি মনে হয় চোখে দেখোনি। জাস্ট কোথায় উত্তর, এক্সাম নট এনি আদার টাইপ অফ কোশ্চেন, কি লেখে এগুলা? স্যার আমি লিখতে পারিনি, লিখতে না পারলে কি করার আছে বলো? এটা রিভিউ ক্লাস, আগে আস্তে আস্তে পড়িয়েছি, তোমাদের লেসন 1 2 3 4 এ পড়িয়েছি। আজকে আবার রিভিউ ক্লাস, আজকেও লিখতে পারলা না, তাহলে আমরা কি করব বলো? আমরা কি করব, আমাদের কি করা উচিত? লিখতে না পারো বড়দের সাহায্য নাও। অনেক সময় স্টুডেন্টরা লিখতে পারে না, কেবল ক্লাস 6 এ পড়ে, বড়দের সাহায্য নিবা। খুব স্লো, হ্যাঁ খুব স্লো হলে হবে না, একটু দ্রুত লিখতে হবে। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা তড়িৎ, তারপর অবলিক দিয়েছে, অবলিক। তড়িৎ আর বিদ্যুৎ একই কথা, তোমরা বিদ্যুৎ জানো, যা বিদ্যুৎ তাই তড়িৎ, যা বিদ্যুৎ তাই তড়িৎ। তাড়াতাড়ি করো, রিভিউ ক্লাস 2 চ্যাপ্টার আজকে রিভিউ করব, জীবজগৎটাও রিভিউ করব, একটু তাড়াতাড়ি করো। এই যদি 1 মিনিটের কাজ যদি এতক্ষণ লাগে কেমনে হবে? বাসায় একটু পড়ালেখা করতে হবে। ক্যান্ডেলা সিডি, হ্যাঁ সিডি, ক্যান্ডেলা। দান, ম্যাথ ক্লাস হবে না, না ম্যাথ ক্লাস হবে না, বিজ্ঞান শেখো, ম্যাথ ক্লাস হবে না আজকে, বিজ্ঞান শেখো। আমাদের বিজ্ঞানের খুব অভাব, বিজ্ঞানকে ভালোবাসো, বিজ্ঞানকে ভালোবাসলে ম্যাথকে ভালোবাসতে পারবা। তোলা শেষ? ওকে, অলরাইট ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এসআই এর পূর্ণরূপ কি? যদি প্রশ্ন আসে যে এসআই এর পূর্ণরূপ কি,
ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এসআই আবার সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এটা লিখবা না। জাওয়াদ, আই লাভ হিস্টোরি, হ্যাঁ তুমি যদি হিস্টোরি ভালোবাসো তাহলে তুমি হিস্টোরি নিয়ে পড়ালেখা করবে, মানে ভালো কিছু হতে পারবে। তোমার যা ভালো লাগে তুমি সেই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করবে, ঠিক আছে? তোমার যা ভালো লাগে সেই বিষয় নিয়ে তুমি পড়ালেখা করবে, যা ভালো লাগে না সেটা জোর করে পড়বা না। কিন্তু এখন পাশ করার জন্য সবই পড়তে হবে, বিশেষ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার সবই পড়তে হবে। তারপরে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন তুমি ইচ্ছা মতো তোমার যে সাবজেক্ট ভালো লাগে ওই সাবজেক্টে পড়বে। আচ্ছা, এখনো অনেকের লেখা হয় নাই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, তাহলে এটা মুছে দিলাম আমি, কি বলো এটা মুছে দিলাম। অনেকে লিখতে পারিনি এখনো, তাদের জন্য একটু পরে মুছি। প্রশ্ন হচ্ছে এসআই এর পূর্ণরূপ কি? উত্তর হবে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এটা ইংরেজিতে লিখবা, বাংলায় লিখবা না। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এতটুকু লিখে দিলেই হবে। এসআর পূর্ণরূপটা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এসআই। উমামা বিনতে আলম গণিত ক্লাস হবে না বলছি তো, এতবার টেক্সট করা লাগে একটা কথা একবার বলার পরেও, কোনোটাই হবে না। সবই হারাবা, বিজ্ঞান হারাবা, গণিত হারাবা, এত অস্থির হবে। আচ্ছা, পরীক্ষায় আসে অনেক সময় পদার্থের পরিমাণের একক কি? পদার্থের পরিমাণের একক কি? মোল, ঠিক আছে? তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক কেলভিন। তাপমাত্রার একক কি? কেলভিন। আর পূর্ণরূপ গুলো আসলে ইংলিশে লিখবা, তোমার বাংলায় দেয়া আছে ইন্টারন্যাশনাল, এটা ইংরেজিতে লিখবা, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, পূর্ণরূপ সব ইংরেজিতে লিখবা। ওকে, এখন দুনিয়া জোড়া এসআই পদ্ধতি কখন গৃহীত হয়? দুনিয়া জোড়া এসআই পদ্ধতি কখন গৃহীত হয়? উত্তর হবে 1960 সালে। কত সালে? 1960 সালে সমগ্র দেশব্যাপী পরিমাপের একটি পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয় 1960। দৈর্ঘ্যের একক মিটার কখন নির্ধারণ করা হয়? 1875। এই দুটো এলোমেলো হয়। দৈর্ঘ্যের একক মিটার নির্ধারণ করা হয় 1875 সালে, আর এসআই একক গৃহীত হয় 1960 সালে। দৈর্ঘ্যের একক মিটার নির্ধারণ করা হয় 1875 সালে। কত সালে? 1875 সালে।
উল্টা পাল্টা করবা না, এত করে শেখানোর পরেও খাতায় এগুলোই ভুল করে। তখন খাতা দেখি এইগুলোই ভুল করে। আমার একটা কোশ্চেন আছে মাহজাবিন, করো একটা কেন 10টা করো, সমস্যা কি? শত কোশ্চেন করো, কি কোশ্চেন বলো? আমার একটা প্রশ্ন আছে, করো। এসআই পাইতেছি না স্যার, ওটা কত পেজে বলেন একটু, দেখছো পড়ালেখার অবস্থা। এসআই পাইতেছি নি স্যার, বইয়ে পড়ে নাই স্যার। 2 নাম্বারটা কি লেখছেন, এটা তোমার প্রশ্ন? পৃথিবীব্যাপী কখন এসআই একক গৃহীত হয়? পৃথিবীব্যাপী কখন এসআই একক, কি একক? এসআই একক। পৃথিবীব্যাপী, পৃথিবী ব্যাপী কখন এসআই, এই এসআই একক গৃহীত হয়? 1960 সালে। 1960 সালে। আমার ক্যামেরা অফ কি করে হয় দেখি? না আমার ক্যামেরা ঠিক আছে তো, ক্যামেরা বন্ধ না, ক্যামেরা ঠিক আছে, এই যে আমাকে দেখা যাচ্ছে। কোন সৃজনশীল আসবে না ক্যাডেট পরীক্ষায়। তোমার ক্যামেরা অফ হয়ে যায় কেন বারবার? এখানে তো ঠিক আছে, এই তো দেখা যাচ্ছে, বোর্ড স্পষ্ট। তাহলে তোমার ডিভাইসের প্রবলেম। তোমার 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 মোবাইল থেকে ওই ক্যাশ মেমোরি গুলো ডিলিট করে দিবা, রেগুলার ডিলিট করে দিবা, তাহলে হ্যাং হয় তোমার মোবাইল, তাহলে হ্যাং হয়, ক্যামেরাটা ঠিকভাবে কাজ করে না। এই ধরনের টেম্পোরারি যে মেমোরি গুলো আছে, ক্যাশ মেমোরি যেটা, আননেসেসারি যে ডেটা গুলো আছে এগুলো ডিলিট করে দিতে হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, দৈর্ঘ্যের একক মিটার নির্ধারণ করার জন্য কি করা হয়? যে দৈর্ঘ্যের একটা দণ্ড নির্ধারণ করা হয়, সেই দণ্ডটা সংকর ধাতু মিশ্রিত, নাকি প্লাটিনাম ইরিডিয়াম নামক ধাতু মিশ্রিত একটা দণ্ড তৈরি করে দণ্ডের দুই প্রান্তে দণ্ডের দুই প্রান্তে কি হয়? দাগ দেওয়া হয় এবং ওই দণ্ডটিকে 0°C তাপমাত্রা রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কেননা তাপ হলে, তাপের মাঝে রাখলে কি হবে? ওই দণ্ডটা বেড়ে যেতে পারে, বেড়ে যেতে পারে, দৈর্ঘ্য বাড়তে পারে, যার কারণে ওটাকে 0°C তাপমাত্রায় রাখা হয়েছে। তাহলে দৈর্ঘ্যের একক মিটার, যে দণ্ড, একটা দণ্ড নির্ধারণ করা হয়েছে, সেই দণ্ডটা কিসের তৈরি? প্লাটিনাম এবং ইরিডিয়াম সংকর, প্লাটিনাম ইরিডিয়াম ধাতু দিয়ে তৈরি। কি ধাতু? প্লাটিনাম ইরিডিয়াম, মনে থাকবে, প্লাটিনাম ইরিডিয়াম। তারপরে আমরা দেখি গুণিতক। গুণিতক আমরা কখন ব্যবহার করি পরিমাপের ক্ষেত্রে? যখন কি বেশি দূরত্বেও পরিমাপের ক্ষেত্রে, বেশি দূরত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি গুণিতক। যেমন কিলোমিটার, আমরা ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব মাপি কিলোমিটার, কিন্তু ক্ষুদ্রতর দূরত্ব পরিমাপ করতে গেলে আমরা ভগ্নাংশ ব্যবহার করি, এককের ভগ্নাংশ ব্যবহার করি, তখন আমরা মিলিমিটার ব্যবহার করি। পয়সার পুরুত্ব মাপতে গেলে দরকার মিলিমিটার। বুঝতে পেরেছ? তাহলে বেশি দূরত্ব পরিমাপের ক্ষেত্রে এককের গুণিতক, আর কম দূরত্ব পরিমাপের ক্ষেত্রে ভগ্নাংশ, এককের ভগ্নাংশ ব্যবহার করা, মনে থাকবে। আচ্ছা এফাত, সময় প্রায় শেষ। তো সময় শেষ, তুমি কি অস্থির এত কেন? এত অস্থির হলে তো হবে না, সময় শেষ। সময় তো শেষ হয়নি এখনো।
এবার আমরা একটু রিভিউ করি এদিকে যে 1 মেট্রিক টন সমান কত কুইন্টাল? 10 কুইন্টাল নাকি? এগুলো ক্লাস 5 এ পড়ে আসছো, কিন্তু যারা ফাঁকি দিয়ে আসছো তাদের জন্য এগুলো কঠিন মনে হচ্ছে। 1000 মিলিগ্রামে 1 গ্রাম, 1000 মিলিগ্রামে 1 গ্রাম। এতক্ষণে খুঁজে পেয়েছো এসআই? এই তো খুঁজে পাবে, বই পড়লে না খুঁজে পাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর 1000 গ্রামে 1 কিলোগ্রাম বা 1 কেজি সবাই জানে, 100 কিলোগ্রামে 1 কুইন্টাল হয়, সেই হিসেবে 10 কুইন্টাল 1 মেট্রিক টন, আর 1000 মিলিগ্রামে 1 গ্রাম। এগুলো মনে রাখতে হবে। তার সাথে কি আছে? ক্ষেত্রফল তো বলেইছি, আয়তনও বলেছি আমি। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, আয়তন কাকে বলে? কোন বস্তু যে জায়গা দখল করে তাকে ওই বস্তুর আয়তন বলে। আয়তন কাকে বলে? আয়তনের সংজ্ঞা, আয়তন। আয়তন কোন বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে ওই বস্তুর আয়তন বলে। সংজ্ঞাগুলো আসে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন এইভাবে আসে। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার? হোসাইন রাফি, ক্লিয়ার? না, ক্যাডেট ক্লাস পরীক্ষায় আসে না, এমনি পড়াচ্ছি। না, অনলাইনে কোশ্চেন দেওয়া হবে না, এগুলো ক্যাডেট পরীক্ষা আসে না, এমনি পড়াচ্ছি। আচ্ছা, এবার দেখো সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? এটা আসে অনেক সময় ঘন সেন্টিমিটার, আর এমকেএস পদ্ধতিতে ঘন মিটার। 1000 সিসিতে হয় 1 লিটার। আমি পার্ট 11তে আছি, দেখো 1000 সিসিতে 1 লিটার, আর 1 সিসি সমান 1 মিলিলিটার। সেই হিসাবে 1 লিটার 1000 সিসি সমান 1000 মিলিলিটার। দাগ দিয়ে নাও, যে কয়টা হিসেব দেয়া আছে এগুলো মুখস্থ থাকতে হবে। পার্ট 11তে দেখো, পার্ট 11। এবার বিভিন্ন আকারে কঠিন বস্তুর আয়তন নির্ণয়। অসম বস্তুর আয়তন কি? অসম কোন বস্তুর আয়তন নির্ণয় করতে কি ব্যবহার করা হয়? মাপচং। অসম কোন বস্তুর আয়তন কিসের সাহায্যে নির্ণয় করা হয়? মাপচঙ্গের সাহায্যে, ঠিক আছে? অসম কঠিন বস্তুর আয়তন কিসের মাধ্যমে নির্ণয় করা হয়? মাপচঙ্গের সাহায্যে।
ভাই স্যার কই গেছে? স্যার তো নেট স্যারের মনে নেট সমস্যা। মাসিফ আরে না, তন্ময় তন্ময় মাসিফ, তুমি একটু আসো। স্যার আবার আসছে। মাসিফ, তুমি মেসেঞ্জারে আসো। স্যার আপনি আনমিউট করেন। স্যার আপনি কই গেছিলেন? মাসিফ, তুমি একটু আমার মেসেঞ্জারে আসো। করেন। পছন্দ স্যার সবাইকে মিউট করে দেন। কে রে এই কথাটা বলে? স্যার সবাইকে মিউট করে দেন। না আয়তন কিভাবে নির্ণয় করা হয়? মাপচুঙ্গের সাহায্যে নির্ণয় করা হয়। অসমক স্যার স্যার দেখেন মাপচুঙ্গের সাহায্যে নির্ণয় করা হয়। মনে থাকবে? আচ্ছা, তার মানে এই চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছে। ডাক্তারি থার্মোমিটারে কত স্কেল পর্যন্ত দাগাঙ্কিত থাকে? 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 108 ডিগ্রি ফারেনহাইট। ডাক্তারি থার্মোমিটারে কত স্কেল পর্যন্ত দাগাঙ্কিত থাকে? at 108 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পেরেছ? এবার আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীতে কোনো সমস্যা আছে? অনুশীলনীতে কোনো সমস্যা আছে কিনা? সৃজনশীল প্রশ্নগুলো আমি এর আগে করিয়ে দিয়েছিলাম। অনুশীলনীর দুটো ম্যাথ আছে। বোর্ড ঘোলা হলে কি সমস্যা? কথা তো শোনা গেছে নাকি? ও আচ্ছা, তাহলেও এই চ্যাপ্টার ক্লিয়ার? বোঝনি এমন কিছু? বোঝনি এই চ্যাপ্টারের এমন কিছু আছে কি? এই চ্যাপ্টার তাহলে শেষ করে ফেললাম, এবার দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাই। আর ক্লাসের 15 মিনিট আছে, তাহলে এই চ্যাপ্টার ক্লিয়ার? ওকে, তাহলে এবার পরের চ্যাপ্টারে চলে যাই। আর এই চ্যাপ্টার দেখো তো সৃজনশীল গুলো, তারপরে একটু আমি উল্লেখ করি। দেখো সৃজনশীল প্রশ্ন কি আছে? ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গ মিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। ফারেনহাইট লিখে দিবা, এটা স্কেল লিখতে হবে। ফারেনহাইট লিখতে পারো কিনা? এফ লিখতে পারো, তুমি এভাবে লিখতে পারো 94 to 108 ফারেনহাইট, ইংলিশে লিখতে পারো। তুমি এভাবে লিখতে পারো 94 থেকে 108, 94 ডিগ্রি 108 ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি দিতে হবে, ডিগ্রি চিহ্ন দিতে হবে। বললো একটা কথা কেন 10টা কথা বললো? সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার, কিউবিক ঘন সেন্টিমিটার সিসি, বইয়ে দেয়া আছে। একটা কথা বলবো, বলো একটা কথা বলবো তো বলো, সমস্যা কি? কিউবিক মানে হচ্ছে ঘন, ঘন
স্কয়ার মানে হচ্ছে বর্গ, স্কয়ার মানে কি বর্গ, আর কিউবিক মানে কি ঘন। কিউবিক হতে গেলে 3টা রাশির গুণফল দরকার হয়। কেমন? যেমন আয়তন, সরি স্কয়ার হতে গেলে 2টো রাশির গুণফল, আর কিউবিক হতে গেলে 3টা রাশির গুণফল। কিউবিক হচ্ছে ঘন, যেমন সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ঘন সেন্টিমিটার। কেমন? আর এসআই পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘন মিটার। সিজিএস পদ্ধতিতে ঘন সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে ঘন সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে ঘন মিটার। সেলসিয়াস বলে সেলসিয়াস লিখতে হবে, এটা ডিগ্রি সেলসিয়াস না, এটা ফারেনহাইট। সেলসিয়াস হলে তুমি তো জ্বলে পুড়ে মারা যাবা। যদি সেলসিয়াস স্কেলে হয় তাহলে তুই তো মারা যাবে। এটা ফারেনহাইট স্কেলে পরিমাপ করা হয়। আর সেলসিয়াস যদি তুমি বলতেই চাও তাহলে তোমাকে লিখে দিতে হবে 35 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। 35 থেকে তুমি যদি সেলসিয়াসে লিখতে চাও এটাকে, তাহলে কি লিখবে 35 থেকে 42, 35 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফারেনহাইট লিখতে হবে। সেলসিয়াস কমে যাবে, এই স্কেলে কনভার্ট করলে কমে যাবে। সেলসিয়াস স্কেলে সাধারণত তোমার দিনের যে তাপমাত্রা গুলো নির্ণয় করা হয়। আজকের দিনে তাপমাত্রা ছিল এত, 30 ডিগ্রি সেলসিয়াস। আর শরীরের যে তাপমাত্রা এটা সাধারণত ফারেনহাইট স্কেলে নির্ণয় করা হয়। বুঝতে পেরেছেন এবার? তো সেলসিয়াসের জায়গায় ফারেনহাইটের জায়গায় সেলসিয়াস দিবেন না, দিলে কিন্তু আপনারা মার্কস পাবেন না। 5 নাম্বার কোশ্চেনটা কি লিখছেন? কোনটা 5 নাম্বার? 1 2 3 4 5 এটা। আচ্ছা, ডাক্তারি থার্মোমিটারে কত স্কেল পর্যন্ত দাগাঙ্কিত থাকে, মানে দাগ দেওয়া থাকে? থার্মোমিটার নিয়ে দেখছো কোনোদিন হাতে? কোনোদিন হাতে নিয়ে দেখো নাই? এই যে ক্লাস 6 এ পড়ো, তোমার কি জ্বর হয়নি কখনো? নিশ্চয় জ্বর হয়েছে। থার্মোমিটার দেখবে, এখন খেয়াল করবে। 10 টাকা হলে থার্মোমিটার কিনতে পাওয়া যায়, 10 টাকা দিয়ে একটা থার্মোমিটার কিনে নেবে। হ্যাঁ বুঝছো? 10 টাকা দিয়ে একটা থার্মোমিটার কিনে নিয়ে দেখবে। এর জন্য ডক্টর হতে হয় না, ইলেকট্রনিক বাদ দাও, যা বলছি তাই কর। ক্লিয়ার? ওকে, একটু সরেন স্যার, শুনলাম। সৃজনশীল প্রশ্নগুলো যদি কোনো ধরনের প্রবলেম থাকে তোমাদের তাহলে তোমরা বলো, আর যদি প্রবলেম না থাকে তাহলে আমি পরের চ্যাপ্টারে চলে যাই। তোমার হাতে থার্মোমিটার আছে? গুড, এই যে থার্মোমিটার নিয়ে বসে রাফি, ওই স্মার্ট বয়। দেখি, দেখো তো দাগটা দেখো তো, কত থেকে কত দেখো। ওইভাবে না, এই বেটা, এই যে প্যারালালে নাও, এইভাবে নাও, এরকম করে না, এইভাবে নাও, এইভাবে নাও, প্যারালালে নাও। দেখো, ঘোরাও, দেখো তো দাগ দেয়া আছে না? ছোট লেখাগুলো কিন্তু ছোট আছে, দাগ দেয়া আছে। রাফি, বুঝতে পেরেছো? 94 থেকে 108 ডিগ্রি, ওটা ফারেনহাইট স্কেল। ক্লিয়ার? ওকে, অনেকে ফ্রিজ হয়ে আছে, ব্যাপারটা কি? অদ্রিতা আফরিন খান ফ্রিজ ছিল, আবার চলে আসছে। ফারিহা, ইউ হি স্নোমান,
ভুইয়া, তাহমিদ নূর, আরাফ এমএসসি। এই আরাফ এমএসসি আবার কি? ক্লিয়ার? আচ্ছা, সৃজনশীল প্রশ্নগুলো আমি করে দিয়েছি, তার মানে তোমাদের আর কোনো সমস্যা নাই। তারপরও দেখো তো এখান থেকে যদি কোনো শর্টকাট প্রশ্ন যদি আসে, যেমন বিশেষ করে গাণিতিক সমস্যা। এই যে দেখো, একটি ক্ষেত্রে দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার হলে ক্ষেত্রফল কত? কত মুখে মুখে বলো দেখি। গাণিতিক সমস্যা 1। খালি সাইড প্লিজ প্লিজ। গাণিতিক সমস্যা 1 কত হবে বলো দেখি। অনুশীলনীতে যাও। বুঝতে পারছো না কথা? অনুশীলনীতে যাও। বোঝে না দেখি কথা। 20, শুধু 20 লিখলে হবে। একক কি? ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক কি? হয় নাই। বর্গমিটার লিখতে হবে, শুধু মিটার না, বর্গমিটার। এটা জিজ্ঞেস করলাম। দৈর্ঘ্য দেয়া আছে 5 মিটার। তাহলে কি লিখতে হবে? বর্গ মিটার লিখতে হবে। শুধু মিটার লিখলে ভুল। শুধু মিটার লিখলে এটা ভুল হবে। বর্গ মিটার লিখতে হবে এককটা। স্কোয়ার মিটার। ক্লিয়ার? শুধু গুণন পারলে তো হবে না, এককটা ঠিকভাবে লিখতে হবে। তারপরে দেখো তো, একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। কক্ষটির দৈর্ঘ্য 5 মিটার হলে এর প্রস্থ কত? এটার উত্তর কত হবে? করে ফেলছে দেখি ছেলেটা। 4 মিটার। 4 মিটার হলে ঠিক আছে। 4 মিটার ঠিক আছে। অনেকে মনে বোঝে না এই ব্যাপারটা। বোঝে নাই। 2 নাম্বার। দেওয়া আছে কক্ষের দৈর্ঘ্য। দেওয়া আছে কক্ষের ক্ষেত্রফল। দৈর্ঘ্য
সমান 5 মিটার। বের করতে হবে প্রস্থ, বের করতে হবে প্রস্থ। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। অতএব প্রস্থ is equal to ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ভাগ করতে হবে, তার মানে 20 আর নিচে হচ্ছে 5 মানে 4 মিটার। কত মিটার? 4 মিটার। অতএব প্রস্থ সমান 4 মিটার। এটা বর্গ মিটার কে? এটা 4 মিটার। প্রস্থ হলে 4 মিটার হবে, ক্ষেত্রফল বর্গ মিটার। এই এককগুলো ঠিকভাবে লিখতে হবে, তারপরেও দেখবো 12 মাস এই এককগুলোই ভুল